শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগোচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলোর বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগপত্রও নাই। তার মানে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আর দেশের বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, সাধারণ জনগণ কিন্তু এখন এটাই বলতেছে যে শেখ হাসিনা এসেই ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্র উনিই চালাক, কারণ ওনার সময়ে কিন্তু আমরা ভালো ছিলাম, দেশের জনগণ নিরাপদে ছিল। তার মানে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের প্রায় আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত। এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি। এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কিভাবে আপনার ম্যানেজ করবে এগুলো আসলে সময়ের ব্যাপার, বা উনি কীভাবে আসবেন বাংলাদেশে বা ওনার সিকিউরিটি কী হবে, নিরাপত্তা কী হবে, এগুলো সব কিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে। আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে, কারণ না আসার কোনো কারণ নাই, কারণ উনি এদেশের নাগরিক, কারণ ওনার কোনো বিদেশে নাগরিকত্ব নাই ইউনূসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে। উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে, যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে, ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে বা ভিসা দিয়ে হোক যে কোনোভাবেই হোক একটি আশ্রয়ে কিন্তু ভারতে উনি রয়ে গেছে। কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবে। আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা এটা তো আপনারা দেখতেই পারতেছেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি, বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে 1-2 বছরের ভিতরে। তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে তারা এখন আপনার যেমনে পারবো সেইভাবেই কিন্তু তারা অর্থ ইনকাম করে। ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 43,000-এর মতন বাংলাদেশি আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে। কিন্তু এগুলো কারা, এটা হচ্ছে একটি প্রশ্ন যে এই লোকগুলো কারা বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে কিন্তু কারণ বলতেছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো কিন্তু বললো না। তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর শেখ হাসিনা যে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায় এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে, এত স্বৈরাচার বলার পরও, ফ্যাসিস্ট বলার পরেও। কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল, মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো, এগুলো কিন্তু এখন জনগণ বলে। এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে।
তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে ঘটবে এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি। জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তারা আসলে অনেক কিছুই কন্ট্রোল করে, কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক, একটা মেরুদণ্ড ভাঙা অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল। এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন। এ যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কি বলে যে নির্বাচন কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না। বাট এবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাহস দেখে আমার কাছে ভাল লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে, যে জাতির প্রয়োজন যেটা, সেটাকে ফোকাস করছেন। সার্জিস বলছিল শেখ হাসিনার বিচারের আগে এদেশে নির্বাচনের কথা কিভাবে মানুষ মুখে আনে। তো আমি কমেন্টে দেখলাম কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখে আনবে না, তুমি তো বিয়ে করছো, তো তুমি কিভাবে বিয়ে করলা? শেখ হাসিনার বিচার হইতো জুলাই আগস্টে যারা আছে তারা আর একটু মানে পজিটিভলি যাইতো, তারপর তুমি বিয়ে শাদী করতে, সবাই খাইতো। কাউন্টার পাল্টা কাউন্টার, স্যার এই কাউন্টারগুলো বিএনপির তারাই করেন এখন। আচ্ছা, তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢেলা দিচ্ছে আমার কাছে মনে হয়েছে ইসি। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করার যে সময়সীমা, এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন। তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি, ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন? গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের। এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন। বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলো জানতে চেয়েছে, পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে, মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন, কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে। তার বক্তব্য, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো, আর যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর, সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন, তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। যেমন এই দেশে এমনি জাল ভোট পড়ে, এখন একজন প্রবাসীর ভোট, ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল, অথবা বাবা দিল, অথবা ভাই দিল, এটার আইডেন্টিফাই কিভাবে করবে? এটা কিন্তু একটা হিউজ জটিল প্রক্রিয়া। তবে প্রক্রিয়াটা বেটার, আমার মনে হয় যেটা আরও সহজতর করা যেতে পারে, যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি। দেন ভোটের মাঝে একটা আরও বড় ধরনের জমজমাট লড়াই হবে। বাট প্রক্সি ভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে। যাই হোক, এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেওয়া যে পেছানোর রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য, এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নে পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন। তারপরে দেখা যাক, আবার পরিবর্তন হতেও পারে। ভালো থাকুন।